আচ্ছা, লেখাগুলো কি পড়া যাচ্ছে? বিভিন্ন জি ম্যাম। কম্পন নিয়ে আমরা করব। জি ম্যাম। প্রথমটা হচ্ছে মুক্ত কম্পন বা স্বাভাবিক কম্পন, তারপরে হচ্ছে পরবশ কম্পন, আর আরেকটা হচ্ছে অনুনাদ। এখন আসলে যে মুক্ত কম্পন কি, এই তিনটার সংজ্ঞা লাগবে আর এগুলো কিছু পার্থক্য লাগবে। আচ্ছা, সংজ্ঞা থেকেও পার্থক্য দেওয়া যায়। মুক্ত কম্পন বা স্বাভাবিক কম্পনটা কি জিনিস? মুক্ত কম্পন বা স্বাভাবিক কম্পন হচ্ছে যে কোনো বস্তু যেটা হচ্ছে আচ্ছা একটু সানি, তোমার কি অবস্থা? এই তো ম্যাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? জি ম্যাম, ভালো। ক্লাস কি করতে পারছো এখন? জি ম্যাম, নেটে অনেক একটু সমস্যা করে তো এই জন্য আসতে পারি না ক্লাসে। সমস্যা হলে আসিস না, থাক, বাদ দে। ওইটাই তো, বাদ দেই। না না না, বাদ দেওয়া যাবে না। আচ্ছা দেখো, যতটুকু পারা যায় ক্লাস করার চেষ্টা করো। আচ্ছা এখন দেখো, মুক্ত কম্পন বা স্বাভাবিক কম্পন কি বলছে, যে যে বস্তুরা কাঁপতে পারে, হ্যাঁ, কম্পনশীল যে কোনো বস্তুরই হচ্ছে একটা নিজস্ব কম্পন থাকে, ওই নিজস্ব কম্পনই হচ্ছে তাহলে তার মুক্ত কম্পন। তা সে একটা হচ্ছে নির্দিষ্ট কম্পাঙ্ক বা পর্যায়কাল অনুসরণ করেই হচ্ছে কাঁপতে থাকে। তো যেমন একটা সরলদোলককে টেনে ছেড়ে দিলে সে কি হবে? স্পন্দিত হতে থাকবে। একটা সুশলাকাকে রাবার ব্যাটে আঘাত করলে তাহলে সে কাঁপতে থাকবে। এগুলো হচ্ছে তার স্বাভাবিক কম্পন বা হলো মুক্ত কম্পন। এখন এই এই মুক্ত কম্পনটা তার সাইজের উপর ডিপেন্ড করে, ঘনত্বের উপর ডিপেন্ড করে। যেমন একটা সরল দোলকের যদি আমরা সুতার দৈর্ঘ্য চেঞ্জ করি, তাহলে তার দেখা যায় দোলন সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে, দোলন কাল চেঞ্জ হয়ে যাচ্ছে। দোলন কাল চেঞ্জ হওয়া মানে কিন্তু কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকমই যে যে বস্তুগুলো হচ্ছে কাঁপতে পারে, আসলে কম্পনশীল যে কোনো বস্তুরই হচ্ছে একটা নিজস্ব কম্পাঙ্ক থাকে, বা নিজস্ব তাকে যদি স্পন্দিত করি আমরা নির্দিষ্ট কম্পাঙ্ক করে, তাই অনুযায়ী তার ঘনত্ব অনুযায়ী, স্থিতিস্থাপকতা অনুযায়ী, তাহলে মুক্ত কম্পনটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ওই বস্তুর সাইজের উপর ডিপেন্ড করে, বা হচ্ছে বস্তুর ঘনত্বের উপর ডিপেন্ড করে, তার স্থিতিস্থাপকতার উপর ডিপেন্ড করে। তাহলে যে কোনো বস্তুকে আমরা কি করি, যেমন বায়ু বায়ু বায়ুস্তম্ভ কাঁপছে, যে কোনো কিছুই হচ্ছে কিছু কিছু কম্পন আমরা দেখতে পাই, কিছু কিছু কম্পন আমরা দেখতে যে বস্তুরা হচ্ছে কম্পনশীল, যে কোনো বস্তুই হচ্ছে তাকে যদি আমরা একটু স্পন্দিত করি, তাহলে দেখা যায় যে, বা টেনে ছেড়ে দেই, তাহলে কি হয়, বা রাবার প্যাডে আঘাত করলাম একটা সুশলাকাকে, তাহলে তার একটা নিজস্ব সাইজ অনুযায়ী, তার ঘনত্ব অনুযায়ী সে হচ্ছে কাঁপতে থাকে। এটাই হচ্ছে তার মুক্ত কম্পন বা স্বাভাবিক কম্পন। এখন পরবশ কম্পন কোনটা? পরবশ কম্পন হচ্ছে আরোপিত কম্পন, মানে কম্পনটাকে তুমি কন্ট্রোল করবে, তাহলে এটাই হচ্ছে স্বাভাবিক কম্পন। কম্পন যেমন কোন একটা বস্তু বল, হ্যাঁ, এটাও কিন্তু যেমন নির্দিষ্ট সময় পর পর যদি পরিবর্তন হয়, এমন হতে পারে বলের মান এবং দিক নির্দিষ্ট সময় পর পর রিপিট করছে, তাহলে এটা হলো পর্যাবৃত্ত বল। তা এ ধরনের স্পন্দনকে হচ্ছে পর্যাবৃত্ত স্পন্দন বলা হয়। এখন যদি কোনো একটা বস্তুর উপর তুমি পর্যাবৃত্ত স্পন্দন আরোপ করো, হ্যাঁ, তাহলে ওইটাকে বলা হয় আরোপিত কম্পন, বা পরবশ কম্পনটা মনে হচ্ছে আরোপিত কম্পন, তার নিজস্ব কম্পন না। একটা এক্সাম্পল আমরা এরকম দিতে পারি, যে একটা সুশলাকাকে ধরো, রাবার প্যাডে তুমি আঘাত করছো, করে এমনি বায়ুতে ধরো, খুব বেশি শব্দ শোনা যাবে না, আমরা বুঝতে পারবো না। কিন্তু এটাকে যদি তুমি টেবিলের উপর চেপে ধরো, তাহলে দেখবে যে অনেক জোরে শব্দ হচ্ছে। এই যে চেপে ধরছো তুমি, টেবিলের একটা নিজস্ব কম্পাঙ্ক আছে, কিন্তু তুমি আবার সুশলাকা দিয়ে হচ্ছে তাকে আরেকটা কম্পন দিচ্ছ। এই যে সুশলাকা থেকে ওই সুশলাকার কম্পনটা হচ্ছে টেবিলে চলে যাচ্ছে, এবং টেবিলের চারপাশের যে বায়ু স্তর আছে এগুলো সবগুলো স্পন্দিত হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আরোপিত কম্পন। তুমি কি করছো, তাকে এই এই বাহির থেকে ফোর্স দিয়ে হচ্ছে কি করছো, এই কম্পনটা তৈরি করাচ্ছ, তাহলে এটা হচ্ছে পরবশ কম্পন। যেমন হলো এই এই ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হওয়ার পরে এই ঘর বাড়ি অনেক জোরে কাঁপছে, এগুলো হচ্ছে পরবশ কম্পন। বুঝতে পেরেছো? তাহলে মুক্ত কম্পনটা হচ্ছে তার স্বাভাবিক কম্পন, আর পরবশ কম্পন হচ্ছে আরোপিত কম্পন, যেটা আমরা আরোপণ করছি সেটাই হচ্ছে আরোপিত কম্পন। আচ্ছা, ম্যাডাম ম্যাডাম তাহলে ভূমিকম্প কিভাবে যদি এরকম হয় পরবশ যে কম্পন ধরো হয়? আমরা একটা দেয়াল অটোমেটিকলি কাঁপছে, সবকিছুই কিন্তু কাঁপে,
বুঝতে পেরেছো? স্পন্দিত হয়, যেমন একটা ব্রিজ। হ্যাঁ, আমি অনুনাদটা বলছি একটু তোমাদেরকে, তারপরে তোমার কোশ্চেন তুমি এমনিতে অ্যান্সার পেয়ে যাবে। যেমন অনুনাদ কি? অনুনাদ হচ্ছে কোন একটা বস্তুর নিজস্ব কম্পন এবং হচ্ছে তার উপরে আরোপিত কম্পন যদি হচ্ছে দুইটা সমান হয়, তাহলে বস্তুটা হচ্ছে সর্বোচ্চ বিস্তারে কাঁপতে থাকে। আমেরিকাতে একটা ব্রিজ, ঝুলন্ত একটা ব্রিজ আর কি, তৈরি হওয়ার সাথে সাথে, আগে বইতে ছবিও দেয়া ছিল, তৈরি হওয়ার কিছুদিনের মধ্যে ওখানে হচ্ছে সৈন্য দল দেখবে যে যখন হচ্ছে কোনো সৈন্য দল যায়, মানে যে কোনো জায়গায়, তখন তারা কি কিন্তু কিন্তু একটা নির্দিষ্ট একটা ছন্দে পা ফেলতে ফেলতে যায়, তাই না? তাদের তো এখন ওই সৈন্যদল যখন হচ্ছে মার্চ করে করে হচ্ছে ওই ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন দেখা গেল যে কিছুক্ষণ পরে ওই ব্রিজটা ভেঙে পড়েছে। কেন ভেঙে পড়েছে? অনুনাদটা কি? অনুনাদ হচ্ছে এক ধরনের পরবশ কম্পন। প্রত্যেকটা বস্তুর নিজস্ব একটা কম্পন থাকে, তার উপরে যদি আরেকটা আরোপিত কম্পন দেয়া হয় এবং যদি এমন হয় যে দুইটা কম্পন, দুইটারই কম্পাঙ্ক মিলে যায়, তখন বস্তুটা হচ্ছে সর্বোচ্চ বিস্তারে কাঁপে এবং হচ্ছে তখন যে কোনো জিনিস ভেঙে যেতে পারে, ফাটল ধরে যেতে পারে ব্রিজে, এরকম টাইপের। তো ওই ব্রিজটার একটা নিজস্ব কম্পন ছিল, আর সৈন্যদল যখন যাচ্ছিল তখন হচ্ছে আরো একটা কম্পন তৈরি হয়েছে। হ্যাঁ, আর ওই কম্পনটা হচ্ছে পর্যাবৃত্ত কম্পন, যেটা একটা একটা ছন্দে ছন্দে যাচ্ছিল, কিছুক্ষণ পর পর এটা রিপিট হচ্ছিল। কথা বুঝতে পেরেছো রোহান? তো দেখা গেল কি, যেখানে এসে যে ওই কম্পন আর এই কম্পন মিলে গেল, সে তখন হলো ব্রিজটার সর্বোচ্চ বিস্তারে কাঁপতে থাকলো। এখন যখন ভূমিকম্প হয়, যে কোনো দেয়াল বা যে কোনো কিছুরই হচ্ছে তার নিজস্ব একটা কম্পন আছে, তো আরেকটা হচ্ছে কম্পন আরোপিত করা হয়েছে তার উপরে, এটাই হলো পরবশ কম্পন, আরোপিত করা হয়েছে। তখন বস্তুটা প্রথম দিকে দেখা যায় যে নিজের কম্পনে কাঁপার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে সে হচ্ছে যে কম্পন তার উপরে, যে পর্যাবৃত্ত কম্পন তার উপরে আরোপিত করা হয়েছে, সে কম্পাঙ্কে হচ্ছে কাঁপতে থাকে। পরবশ কম্পন বুঝতে পেরেছো তুমি? আরোপিত করা, আরোপিত করা, অন্য একটা কম্পাঙ্ক, তার নিজস্ব কম্পাঙ্কে তো আছেই, আরেকটা পর্যাবৃত্ত স্পন্দনের কম্পন তার উপরে আমরা চাপিয়ে দিব, এটাই হচ্ছে পরবশ কম্পন। রোহান, ঠিক আছে ম্যাডাম, বুঝছি। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, এটাও কি তাহলে একটা মুক্ত কম্পন? না, মুক্ত কম্পন না তো, আরোপিত কম্পন তো মুক্ত কম্পন না। মুক্ত কম্পন হচ্ছে যেটা অটোমেটিকলি কাঁপে, বা তুমি একটা ফোর্স দিলে, যেমন আসলে বাতাস হচ্ছে, বায়ুস্তর হচ্ছে আন্দোলিত হচ্ছে, কম্পন সবসময় কিন্তু থাকছে, এটা এক ধরনের কিন্তু ফোর্স। তো বল দিলেই কিন্তু কোনো কিছু কম্পিত হয়, কিন্তু এই কম্পনটাকে তুমি যদি নিচ থেকে কন্ট্রোল করো, তাহলে সেটা হচ্ছে আরোপিত কম্পন। একটা হচ্ছে তুমি দিয়ে ছেড়ে দিলে, তাহলে সে তার সাইজ বা ঘনত্ব, স্থিতিস্থাপকতা অনুযায়ী কাঁপছে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে কি, তুমি তা, যেমন ওই যে সুশলাকার কথা বললাম, সুশলাকে তুমি কাঁপাচ্ছ, সেটা হচ্ছে তার স্বাভাবিক কম্পন। একটা টেবিলের নিজস্ব কম্পাঙ্ক আছে, সেটা হচ্ছে তার স্বাভাবিক কম্পন, কিন্তু সুশলাকাকে কাঁপিয়ে তুমি টেবিলের উপর চেপে ধরেছো, তাহলে টেবিলের সুশলাকার কম্পনটা কোথায় ট্রান্সফার হয়ে যাচ্ছে? টেবিলে, এবং টেবিলের চারপাশের বায়ুস্তর কম্পিত হচ্ছে, ফলে দেখা যাচ্ছে যে অনেক জোরে শব্দ হচ্ছে, এটা হচ্ছে আরোপিত কম্পন। তুমি যেটা হচ্ছে অন্য জায়গা থেকে দিচ্ছ। হ্যাঁ, তো যে পর্যাবৃত্ত স্পন্দনের কম্পন তুমি হচ্ছে আরোপিত করছো, এটাই হচ্ছে পরবশ কম্পন। অনুনাদও কিন্তু এক ধরনের পরবশ কম্পন, কিন্তু অনুনাদ, সব ধরনের অনুনাদ, সব ধরনের পরবশ কম্পন আবার অনুনাদ হয় না। অনুনাদ কখন হয় মাথায় রাখতে হবে, অনুনাদের কন্ডিশনটা হচ্ছে যে তার নিজস্ব কম্পন এবং আরোপিত কম্পন দুইটারই কম্পাঙ্ক কি থাকতে হবে? সমান থাকতে হবে, তাহলেই সে সর্বোচ্চ বিস্তারে কাঁপবে। আর এটাকে বলা হয় হচ্ছে অনুনাদ। প্রথমত হচ্ছে কোনো বস্তুর নিজস্ব যে কম্পাঙ্ক, কোনো বস্তুকে তুমি টেনে, যেমন একটা সলদলককে টেনে ছেড়ে দিলে সে হচ্ছে স্পন্দিত হতে থাকলো, একটা সুশলাকে রাবার প্যাডে আঘাত করে বায়ুতে ধরলে সে স্পন্দিত হতে থাকলো, এইগুলো হচ্ছে তার স্বাভাবিক কম্পন। কিন্তু তুমি একটা কম্পন একটা নির্দিষ্ট সময় পরপরই হচ্ছে তার কম্পনটা কন্ট্রোল করছো। হ্যাঁ, যে এটাকে বলা হয় হচ্ছে আরোপিত কম্পন। তুমি দিচ্ছ ফোর্স দিয়ে একটা কম্পন তৈরি করছো প্রতিনিয়ত, এবং এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের কম্পন। হ্যাঁ, তো এটা কি করছো? তুমি নিজে কন্ট্রোল করছো। এ ধরনের কম্পনকে বলা হয় হচ্ছে পরবশ কম্পন, আরোপিত কম্পন। তুমি আরোপ করছো, তার নিজস্ব কম্পন না।
আর অনুনাদ কোনটা? অনুনাদ হচ্ছে তার স্বাভাবিক কম্পনের অনুনাদ এক ধরনের আরোপিত কম্পন। তুমি আরোপণ করছো, আরোপ করছো এটার উপরে বা দিচ্ছ বাইর থেকে, কিন্তু তার স্বাভাবিক কম্পনের সাথে এই স্বাভাবিক কম্পাঙ্কের সাথে এই পরবশ কম্পনটা, পরবশ মানেই হচ্ছে আরোপিত কম্পন, এই আরোপিত কম্পাঙ্ক কি হলো? মিলে গেল। দুইটা কম্পনই যখন মিলে যায় তখন বস্তুটা হচ্ছে সর্বোচ্চ বিস্তারে কাঁপে, সর্বোচ্চ বিস্তারে কাঁপে, এটাকে বলা হয় হচ্ছে অনুনাদ। অনেক সময় কোশ্চেন আসে অনুনাদ এবং পরবশ কম্পনের মধ্যে পার্থক্য লিখে, সংজ্ঞা লিখে দুই একটা জিনিস লিখে দিবে যে পরবশ কম্পন কিন্তু হচ্ছে পরবশ কম্পন, সব পরবশ কম্পনের জন্য বস্তুর নিজস্ব কম্পাঙ্কের সাথে মিল হওয়া কিন্তু জরুরি না আসলে, কিন্তু অনুনাদ হওয়ার জন্য অবশ্যই বস্তুর নিজস্ব কম্পাঙ্ক আর আরোপিত কম্পাঙ্ক কি হতে হবে? সমান হতে হবে, নাইলে সেটা কি হবে না? অনুনাদ হবে না। এজন্য যখনই দেখবে যে কখনো পড়ে যায়, ব্রিজ পার হয় কোনো কিছু, তখন দেখবে যে অনিয়মিত ভাবে করে, যেমন যদি এরকম ধরো মহিষের পাল যাচ্ছে বা গরুর পাল যাচ্ছে, তাদেরকে কি করা হয়? মানে একটা ছন্দে পা ফেলে যাতে না যায় সেরকম করা হয়, এলোমেলো করা হয়। এবং যদি কোনো শূন্য দল যায় বা কেউ যায়, মানে একটা তালে বা একটা ছন্দে পা ফেলতে মানা করা হয়। তাহলে দেখা যাবে কোন একটা জায়গায় এসে ওই ব্রিজের কম্পাঙ্ক আর হচ্ছে, আর যদি ওই যারা যাচ্ছিল তাদের কম্পাঙ্কের সাথে মিলে যায় বা পরবশ কম্পনের সাথে যেটা ক্রিয়েট করছে পরে তার সাথে যখন মিলে যাবে, তখন ব্রিজ দেখা যায় সর্বোচ্চ কম্পাঙ্কে কাঁপতে থাকবে এবং এই সময় ফাটল দেখা দিতে পারে। ভূমিকম্পের সময় যখন হচ্ছে ঘরবাড়িগুলো ভেঙে যায়, এটাই কারণ, অনুনাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরবশ কম্পনে অবশ্য স্বাভাবিক কম্পনের চাইতে অনেক বেশি কাঁপে, কিন্তু যখনই এসে যে কোন একটা ধরো বাড়ি বা ঘর বা কোন একটা ব্রিজ কোনো কিছুর কম্পাঙ্কের সাথে, তার নিজস্ব কম্পাঙ্কের সাথে, মুক্ত কম্পাঙ্কের সাথে যখনই হচ্ছে আরোপিত কম্পনটা মিলে যাবে, তখনই হচ্ছে ওই বস্তু সর্বোচ্চ বিস্তারে কাঁপবে এবং তখন সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্লিয়ার? এই ধরনের কম্পন শুধু সংজ্ঞা আর একটু পার্থক্য দেখলেই হবে, বইতে আছে। এখন আসো যে তীব্রতাটা আমরা আগেও পড়িয়েছি, এখন আবার পড়াবো একটু তীব্রতাটা। শব্দের তীব্রতা সেটা কি? যে শব্দ সঞ্চালনের মুখের সাথে যদি যেদিকে শব্দটা সঞ্চালিত হচ্ছে তার সাথে লম্বভাবে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণে শব্দ শক্তি সঞ্চালিত হয় তাকে বলা হয় হলো শব্দের তীব্রতা। 2 pi square a square f square rho v, এই ফর্মুলা, এই ইকুয়েশনটা তোমরা উঠিয়ে ফেলো, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং আমাদের লাগবে। এটা হচ্ছে তীব্রতার ফর্মুলা, শব্দের তীব্রতা 2 pi square a square f square rho v। f হচ্ছে a কি এখানে বিস্তার, আর হচ্ছে শব্দ সঞ্চালিত, আর এখানে শব্দের তাহলে শব্দ সঞ্চালনের মুখের সাথে শব্দ যেদিকে সঞ্চালিত হচ্ছে তার অভিমুখে আমরা যদি কল্পনা করি। বলো ম্যাডাম, একটু আরেকবার বলেন, কিছু শোনা যায় না এই সময়। আচ্ছা আমি আবার বলছি, সেটা হচ্ছে যে শব্দ যেদিকে সঞ্চালিত হচ্ছে, শব্দ সঞ্চালনের দিকের সাথে লম্বভাবে যদি আমরা একটা তল কল্পনা করি, সে তলের মধ্যে দিয়ে, তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, আবার বলছি শব্দ যেদিকে সঞ্চালিত হচ্ছে, শব্দ সঞ্চালনের অভিমুখের সাথে লম্বভাবে যদি আমরা একটা তল কল্পনা করি, সেই তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যেটুকু শব্দ শক্তি সঞ্চালিত হয় তাকেই আমরা বলবো শব্দের তীব্রতা। ক্লিয়ার নাকি? বুঝতে পেরেছো বাবা? তাকে আবার রিপিট করব? আবার রিপিট করেন ম্যাডাম, তাহলে সঞ্চালনের দিকের সাথে লম্বভাবে প্রতি একক ক্ষেত্রফলের উপর 1 সেকেন্ডে যে, হ্যাঁ 1 সেকেন্ড, হ্যাঁ যদি শব্দ যেদিকে সঞ্চালিত হচ্ছে সেদিকের সাথে আমরা একটা তল কল্পনা করি, ঠিক আছে? ওই তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে, প্রতি তলটা কিভাবে থাকবে? শব্দ যেদিকে সঞ্চালিত হচ্ছে, যেমন শব্দ যদি এদিকে সঞ্চালিত হয় তাহলে এটার সাথে কিভাবে থাকবে? এই যে লম্বভাবে থাকবে, লম্বভাবে একটা তল কল্পনা করবো আমরা।
তাহলে এই তল যদি লম্বভাবে একটু তল কল্পনা করি, সে তলের সাথে তলের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যেটুকু শব্দ শক্তি সঞ্চালিত হবে প্রতি সেকেন্ডে। আরেকটা ফর্মুলা আছে I ইকুয়াল টু হচ্ছে P বাই A। আর গোলীয় তল যদি হয় সেক্ষেত্রে P ইকুয়াল টু গোলীয় তলের ক্ষেত্রফল কি বলতো, কে বলতে পারবে? তার সাথে পাই আর যদি স্কয়ার। হয় 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার। তাহলে I ইকুয়াল টু, এটা একটা বেসিক ফর্মুলা, আর আমাদের এটা হচ্ছে মেইনলি লাগে I ইকুয়াল টু 2 পাই স্কয়ার a স্কয়ার রো f স্কয়ার রো v। তো কোনটা কি এখানে? এখানে 2 পাই স্কয়ার, এটা তো কনস্ট্যান্ট, a হচ্ছে কি বিস্তার, এখান থেকে একটা জিনিস খেয়াল করো যে বিস্তার I যদি এগুলো সবগুলোকে আমি কনস্ট্যান্ট ধরি তাহলে I ইজ প্রপোর্শনাল টু a স্কয়ার। লেখা যায় বলো তো? এটা একটু আলাদা করে লিখে রাখো তো এই কনসেপ্ট। মানে হচ্ছে বিস্তারের বর্গের সমান। তার মানে কোনটির যদি বিস্তার বাড়ে তাহলে শব্দের তীব্রতা বা বাবল কি হচ্ছে, তা বুঝতে পারছেন? কোন শব্দে সঞ্চালিত হচ্ছে বিস্তার যদি বেশি হয় তাহলে তার কি হবে? ম্যাম তীব্রতা। আচ্ছা হ্যাঁ সামি, কথা কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে। ম্যাম ঠিক আছে, একটু আগে কি বলতেন শোনা যায়। আচ্ছা আমি আবার রিপিট করছি, সবগুলোই আবার রিপিট করছি। আমরা বলছি যে শব্দ যেদিকে সঞ্চালিত হচ্ছে, শব্দ সঞ্চালনের মুখের সাথে লম্বভাবে আমরা একটা তল কল্পনা করছি। একটা তল কল্পনা করলে সে তলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যতটুকু শব্দ শক্তি সঞ্চালিত হয় তলের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, যেমন এদিকে যদি শব্দ সঞ্চালিত হয় সঞ্চালনের অভিমুখ যদি এরকম থাকে, তার সাথে যেটা দেখো লম্বভাবে আমরা একটা তল কল্পনা করছি লম্বভাবে। আচ্ছা এই তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যতটুকু শব্দ শক্তি সঞ্চালিত হয় বা প্রবাহিত হয় বা যায়, তাকেই বলবো হচ্ছে কি তীব্রতা। তো তীব্রতার ফর্মুলা আমরা এটা একটা বলেছিলাম, এটা হলো শব্দ শক্তি আর এ হচ্ছে ক্ষেত্রফল বা P ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার। আচ্ছা গোলীয় তল বিবেচনা করলে আমরা ম্যাম এখানে এফ আর রো ভি তিনটা। হ্যাঁ এখানে আমি কোনটা কি আবার বলছি, তাহলে তীব্রতার মেইনলি যে ফর্মুলাটা আমাদের ম্যাথস করার জন্য ইউজ করতে হয় সেটা কি, সেটা হচ্ছে I ইকুয়াল টু 2 পাই স্কয়ার a স্কয়ার রো f স্কয়ার রো v। আবার বলছি 2 পাই স্কয়ার a স্কয়ার f স্কয়ার রো v। কোনটা কি এখানে? 2 পাই স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট। যদি আমরা এটাকে এইভাবে লিখি, নিচের অংশ আমি মুছে দিলাম, মিস রোটা একটু সুন্দর করে লিখবেন মিস, আমি ই ভাবছিলাম। কি ভেবেছো? মিস ই ভাবছিলাম। না রে বাপ, আচ্ছা একটু আচ্ছা সুন্দর করে লিখবো, ঠিক আছে। I is proportional to a square f square rho রো এর উপর স্কয়ার নাই, শুধু রো ভি। এবার ঠিক আছে নাকি? আমি তো এভাবেই লিখি রো, আগে যেটা লিখেছিলাম। তাই একটু এখন কি এটাকে রো মনে হচ্ছে নাকি? জি মিস। ঠিক আছে নাকি ঠিক নাই? আচ্ছা আমি মুখে বলছি, তোমরা লিখো। আচ্ছা তাহলে I is proportional to a square f square rho v। এখন এখানে দেখো কোনটা কি বলেছি, এ হলো শব্দের বিস্তার, যে শব্দ যাচ্ছে তার বিস্তার হচ্ছে রো। যেমন এরকম যদি শব্দ ওয়েভ আকারে ধরো যাচ্ছে, তাহলে এই কণাগুলো কাঁপছে যে কোনো দিকে, সর্বোচ্চ তার যে দূরত্ব অতিক্রম করছে বা সরণ হচ্ছে সেটাই হলো বিস্তার। তার মানে এটা কি, এটা হচ্ছে বিস্তার। আর শব্দ যে কম্পাঙ্কে যাচ্ছে তার কম্পাঙ্ক হচ্ছে, হ্যাঁ যদি
দোলন বা স্পন্দন সবকিছু একই কথা। তাহলে যতগুলো স্পন্দন প্রতি সেকেন্ডে কমপ্লিট করে তাকে আমরা কি বলবো? কম্পাঙ্ক বলবো। আচ্ছা, কম্পাঙ্ক হচ্ছে এফ। আর রো কি? রো হচ্ছে মাধ্যমের ঘনত্ব, যে মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ যাচ্ছে। যদি বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে যায় তাহলে এটা হচ্ছে বায়ুর ঘনত্ব। আর এটা হচ্ছে শব্দের বেগ। হ্যাঁ, শুরু দিয়ে একটু শুনছি, লাস্টে দিয়ে একটু শুনছি, মাঝখানে তো আটকাই গেছিল। ম্যাডাম আপনি 2 সেকেন্ড আগে যেটা বলছিলেন ওটা বললেই হবে। আচ্ছা, আমি আবার বলছি যে হলো প্রথমত হচ্ছে তীব্রতাটা কি ঠিক আছে? তীব্রতা বা প্রাবল্য, এটা কি তোমরা ক্লিয়ার হয়েছে নাকি এটা আবার রিপিট করবো বলো তো? না ম্যাডাম ঠিক আছে, তীব্রতা ঠিক আছে। তীব্রতা ঠিক আছে। জি ম্যাম। এখন দেখো এখানে তাহলে আই ইকুয়াল টু হচ্ছে তীব্রতাটা আমি আবার একটু রিপিট করছি। সেটা হচ্ছে তীব্রতা কি? তীব্রতা বললাম যে শব্দ সঞ্চালনের দিকের সাথে যদি লম্বভাবে আমরা একটা তল কল্পনা করি, সে তলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে, তলের ভেতর দিয়ে বা তলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যেটুকু শব্দ শক্তি সঞ্চালিত হয় তাকে বলা হয় হচ্ছে প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, তাকে আমরা কি বলছি? তীব্রতা বলছি। এখন দেখো তীব্রতার ইকুয়েশন একটা দেখিয়েছিলাম, এখন আরেকটা দেখালাম। বললাম যে ম্যাথমেটিক্সে আমাদের হচ্ছে ম্যাথস করার জন্য হলো বেশিরভাগই এই ইকুয়েশনটা ইউজ করা লাগে। এখান থেকে তীব্রতা লেভেল বের করা লাগে আমাদের। তীব্রতা লেভেল আই ইকুয়াল টু কি হয় এখানে? 2 পাই স্কয়ার a স্কয়ার f স্কয়ার রো ভি। তো এখানে এইটুকু কি আমরা যদি কনস্ট্যান্ট ধরি তাহলে আমাদের ফর্মুলাটা কি রকম? I is proportional to a square f square rho v. I is proportional to a square f square rho v. আচ্ছা, এখন দেখো a হচ্ছে বিস্তার আর f হচ্ছে কম্পাঙ্ক আর রো হচ্ছে ঘনত্ব, v হচ্ছে শব্দের বেগ। আর বিস্তারটা কি আসলে? বিস্তার a হচ্ছে যে এই যে আমরা ওয়েভটা যাচ্ছে বলছি, শব্দ কি ওয়েভ আকারেই তো যাচ্ছে। তো শব্দ যদিও হচ্ছে এখানে আমি কি অনুপ্রস্থ তরঙ্গ দেখাচ্ছি, কিন্তু তোমরা তো জানো শব্দ শক্তি হচ্ছে সঞ্চালিত হয় কোন তরঙ্গ আকারে বলো তো? শব্দ সঞ্চালিত হয় অনুপ্রস্থ নাকি অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে? কে বলতে পারবে? ম্যাডাম অনুদৈর্ঘ্য তরঙ্গ। হ্যাঁ, অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে। ওই যে একটা হলো কি থাকে, একটা সংকোচন এবং একটা প্রসারণ, একটা সংকোচন একটা প্রসারণ, যেটা এগিয়ে যায়। কিন্তু যে কোনো ওয়েভ দেখার জন্য, ওয়েভ ফরমেশন দেখানোর জন্য ইজি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। সেজন্য আমরা অনেক কিছুই অনুপ্রস্থ তরঙ্গ দিয়েই দেখাই। আচ্ছা, এখন দেখো তাহলে ধরো এই যে শব্দ শক্তি বা যে কোনো ওয়েভই হচ্ছে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে কণাগুলো স্পন্দিত হয়। এই রেখাটা কিন্তু এটাকে সাম্য অবস্থান বোঝানোর জন্য। তাহলে এখান থেকে কি হচ্ছে? স্পন্দিত হচ্ছে। তাহলে যে কোনো কণার ম্যাক্সিমাম যে সরণ তাকে বলা হয় হচ্ছে বিস্তার। আর এখানে হলো কম্পাঙ্ক, প্রতি সেকেন্ডে যতগুলি কম্পন সম্পূর্ণ করে বা স্পন্দন সম্পূর্ণ করে বা দোলন সম্পূর্ণ করে। কম্পন, স্পন্দন বা হচ্ছে দোলন, এগুলো সব আসলে একই কথা। তাহলে যতগুলি দোলন সম্পূর্ণ করে, যেমন সরল দোলকের ক্ষেত্রে আমরা হয়তো দোলন বলছি, কোন একটা কিছু কাঁপছে তার জন্য আমরা এটাকে হয়তো দেখা যায় কম্পন বলছি বা স্পন্দন বলছি। তো আসলে ঘুরে ফিরে একই জিনিস। তাহলে প্রতি সেকেন্ডে যতগুলি কম্পন সম্পূর্ণ করে তাকে আমরা কি বলি? কম্পাঙ্ক বলি। আর এখানে হচ্ছে ঘনত্ব, যে মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে। যদি বায়ুর মধ্যে দিয়ে যায়, সাধারণত আমাদের বইতে যে ম্যাথস গুলো আমরা করি তখন বেশিরভাগই বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ সঞ্চালিত হচ্ছে এরকমই আমরা দেখাই, বা তরঙ্গ যাচ্ছে। আচ্ছা, তাহলে বায়ুর ঘনত্ব আর এখানে হচ্ছে শব্দের বেগ ভি, আচ্ছা, এখন এখানে এই ইকুয়েশনে বলেছিলাম একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা কি? সেটা হচ্ছে এই যে বিস্তার। এই ইকুয়েশনটা I is proportional to হলো A। তোমরা এখান থেকে এই কনসেপ্টটা আমাদের অনেক বিস্তারের বা প্রাবল্য হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে কোন শব্দের যদি বিস্তার বাড়ে তার মানে হচ্ছে তার তীব্রতা বাড়ছে। কোন শব্দের বিস্তার বাড়া বা কোন ওয়েভের বিস্তার বাড়া মানে কি? তার তীব্রতা বাড়া। কথা বুঝতে পেরেছো? এটাই বলছিলাম। এখন দেখো তীব্রতার লেভেলটা একটুখানি বলি। প্রথমে আসো যে প্রমাণ তীব্রতা। 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার
তীব্রতাকে আমরা হচ্ছে প্রমাণ তীব্রতা বলি। আবার একটুখানি শুনে রাখো, এটা তোমাদের বইতেও আছে। 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট, 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট, 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট 10 টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার -12, সরি 10 টু দি পাওয়ার -12 বা ইনভার্স 12 ওয়াট পার মিটার স্কয়ার, ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতাকে বলা হয় হচ্ছে প্রমাণ তীব্রতা। আর তীব্রতা লেভেলকে আমরা হচ্ছে বেল বা ডেসিবেল দিয়েই লিখি, তীব্রতা লেভেলকে বিটা দিয়ে লিখি এবং ইউনিট হচ্ছে বেল বা ডেসিবেল। বেলটা কি অনেক সময় হচ্ছে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে শব্দে শক্তির আসলে ইউনিট কি, তো এটা আসলে তীব্রতা দিয়ে আমরা বলি, এজন্য এটা বেল বলি বা হচ্ছে ডেসিবেল বলি। তো বেলটা হচ্ছে অনেক বড় ইউনিট, হ্যাঁ, এটার হচ্ছে 10 ভাগের 1 ভাগ হচ্ছে ডেসিবেল। তো আমরা সাধারণত ডেসিবেলটাই হচ্ছে ইউজ করি। তাই তীব্রতা লেভেলের ফর্মুলাটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এর আগে তোমাদের বেলটা কি বললেন বুঝলাম। বুঝলেন? বেল ইউনিট, তীব্রতা লেভেলের ইউনিট বেল বা ডেসিবেল, বেল বা ডেসিবেল। এই যে বেল বা হচ্ছে ডেসিবেল বলেছি যে বেল হচ্ছে অনেক বড় একটা ইউনিট, এর হচ্ছে 1/10 হচ্ছে ডেসিবেল। তো সাধারণত আমরা ডেসিবেল দিয়েই হচ্ছে কাউন্ট করি তীব্রতা লেভেলটাকে। ম্যাডাম আচ্ছা, তাহলে তোমাদের একটু দিয়ে দিচ্ছি। ম্যাডাম তাহলে ডব্লিউ বাই মিটার স্কয়ারটা বলো কি? বাবা। বুঝি না, এখানে হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার, 10 টু দি পাওয়ার কি মানে ইনভার্স 12 বা 10 ইনভার্স 12 ওয়াট পার মিটার স্কয়ার। 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট প্রমাণ তীব্রতা কাকে বলে সেটা বলেছি যে 1000 হার্টজ প্রমাণ তীব্রতাকে আমরা আই নট দিয়ে লিখি। প্রমাণ তীব্রতাকে আমরা এখানে আই হচ্ছে তীব্রতা লিখেছি আমরা, হ্যাঁ। তো প্রমাণ তীব্রতাকে কি দিয়ে লিখি? আই নট দিয়ে লিখি। আর প্রমাণ তীব্রতা কাকে বলে বলেছি 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতাকে আমরা কি বলছি? প্রমাণ তীব্রতা বলছি। নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো ডিটেইল পড়াবো, প্রমাণ তীব্রতা বা তীব্রতা লেভেল, এবং ওটা দিয়ে আবার একটু ম্যাথও করানোর চেষ্টা করব। এখন তোমাদের একটু অ্যাটেন্ডেন্সের লিংকটা দিয়ে দিই, সময় নাই বেশি। মিস, হ্যাঁ বাবা বলো। দে মিস পিসের চিত্রে এ দিয়ে ওটা কি ইন্ডিকেট করছেন? এ হচ্ছে বিস্তার। আচ্ছা মিস, থ্যাংক ইউ। বিস্তার হচ্ছে কি, যখন একটা কণা স্পন্দিত হয়, হ্যাঁ, সাম্য অবস্থান থেকে, যে কারণে হচ্ছে ত্বরণ, তো ওই কণার সর্বোচ্চ যে বিস্তার, সর্বোচ্চ যে সরণ, সেটাকে আমরা বলছি হলো বিস্তার। আর মিস আই নটটার একটু বলবেন আর একবার, প্রমাণ তীব্রতা কাকে বলে এটা? আই নট, হ্যাঁ, প্রমাণ তীব্র বলছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স লিংক পেয়েছো তো? আচ্ছা, প্রমাণ তীব্রতা বলছি যে 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট, 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট 10 টু দি পাওয়ার কত বললাম আমরা? 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতাকে বলা হয় প্রমাণ তীব্রতা। 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতাকে বলা হয় প্রমাণ তীব্রতা। আর প্রমাণ ক্ষমতা কাকে বলে? 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট 10 টু দি পাওয়ার -12 ওয়াট ক্ষমতাকে বলা হয় প্রমাণ ক্ষমতা। প্রমাণ তীব্রতা এবং প্রমাণ ক্ষমতা এইটুকুনি আজকে পড়ালাম। তাহলে প্রমাণ তীব্রতা। আচ্ছা, আরেকটা ব্যাপার, তোমরা সবাই একটু অ্যাটেন্ডেন্স দেওয়ার চেষ্টা করো, কারণ ক্লাসে হচ্ছে আমি যে দেখি যে হলো যতক্ষণ পর্যন্ত মানে স্টুডেন্ট থাকে একটু 8-9 জন হচ্ছে অ্যাটেন্ডেন্স দাও না। তো আমাদেরকে একটা ইয়ে করতে হয়, ফর্ম সাবমিট করতে হয় ক্লাসের পরে। তো সেক্ষেত্রে দেখা যায় এটা মিলে না, কি বলে, অ্যাটেন্ডেন্সটা মিলে না। আচ্ছা, তাহলে ঠিক আছে, প্রমাণ তীব্রতা কি বললাম? আই নট হচ্ছে 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট। তাহলে তার কম্পাঙ্ক কত? 1000 হার্টজ। 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট এবং 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতাকে প্রমাণ তীব্রতা বলে। আর 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট 10 টু দি পাওয়ার -12 ওয়াট ক্ষমতাকে হচ্ছে প্রমাণ ক্ষমতা বলে। মানে তীব্রতার জায়গায় তুমি ওয়াট পার মিটার স্কয়ার লিখবে, আর ক্ষমতার জায়গায় শুধু ওয়াট লিখবে। মিস চলে হ্যাঁ, চলে যাও। হ্যাঁ,